জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে বাইডেনের কূটনীতি ব্যর্থ, গাজায় সংঘাত বাড়ছে। জানিয়ে দেব মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতলে ইউক্রেনের সহায়তা হ্রাসের আশঙ্কা। এদিকে ইসরায়েলের বিমান হামলা এবারের মতো বেঁচে গেলেন হিজবুল্লাহর প্রধান। অন্যদিকে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত, শান্তি আলোচনার প্রস্তাব। সর্বশেষ জানিয়ে দেব বিশ্বজুড়ে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত। মধ্যপ্রাচ্যে বাইডেনের কূটনীতি ব্যর্থ, গাজায় সংঘাত বাড়ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে কূটনীতির বর্তমান চিত্র জটিল এবং সংকটপূর্ণ। মার্কিন প্রশাসন, বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন সরকার গাজা ও লেবাননে হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংঘাত নিরসনে অনেক চেষ্টা চালালেও কার্যত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। গাজায় চলমান সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে, তবে একই সঙ্গে বেসামরিক মানুষের জীবন রক্ষায় চেষ্টা চালালে প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু বাস্তবে ইসরায়েলকে এ ব্যাপারে সংযত করতে যুক্তরাষ্ট্রের চাপ কার্যকর হয়নি। বিশেষ করে সম্প্রতি ইসরায়েলের যুক্তরাষ্ট্রে 21 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে সংঘাত আরও জোরদার করছে, যা ইঙ্গিত করে যে যুক্তরাষ্ট্রের প্রভাব দিন দিন কমে আসছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে আসার অন্যতম কারণ হলো ইসরায়েল সরকার তাদের মিত্র যুক্তরাষ্ট্রকে পরামর্শকে উপেক্ষা করছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ এবং আন্তর্জাতিক সমর্থন পাওয়ার পরও ওয়াশিংটনের চাওয়া অনুযায়ী কাজ করতে নারাজ হয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির দুর্বলতা তুলে ধরছেন। গাজা যুদ্ধের পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লোহিত সাগরে হামলাও যুক্তরাষ্ট্রের জন্য এক নতুন উদ্বেগের কারণ। এদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সতর্ক করার জন্য মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হলেও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সংকট সমাধানের ক্ষেত্রে বাইডেন প্রশাসনের প্রচেষ্টার ব্যর্থ। বিশেষ করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির প্রতি আস্থা আরও ক্ষুণ্ণ করছে। বিশ্লেষকরা মনে করেন মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থিরতা শুধু বাইডেন প্রশাসনের জন্যই নয়, পরবর্তী মার্কিন সরকারের জন্যও এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এদিকে মার্কিন নির্বাচনে ট্রাম্প জিতলে ইউক্রেনের সহায়তা হ্রাসের আশঙ্কা। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সঙ্গে নতুন সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি কিয়েভের জন্য বাড়তি $240 কোটি সামরিক সহায়তা মঞ্জুর করেন এবং আরও $550 কোটি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে খবরে বলা হয়েছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন এবং ভবিষ্যতে মার্কিন প্রশাসন কার হাতে যাবে তার উপর ইউক্রেনের সহায়তার ভবিষ্যৎ নির্ভর করছে। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অব্যাহত থাকবে, এমন আশ্বাস পেয়েছেন জেলেনস্কি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে এলে ইউক্রেনের সহায়তা ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে। ট্রাম্প পূর্বে এমনও ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইউক্রেনের কিছু ভূখণ্ডে রাশিয়ার অধীনে রেখে সমঝোতায় পৌঁছতে পারেন। কমলা হ্যারিস এই প্রস্তাবকে বিপজ্জনক এবং গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। জেলেনস্কির সঙ্গে বৈঠকেও তিনি ট্রাম্পের এমন অবস্থানের কঠোর সমালোচনা করেছেন। এর আগে ট্রাম্প এক নির্বাচনী সভায় জেলেনস্কির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র কোটি ডলার দিয়ে এমন এক নেতাকে সাহায্য করছেন যিনি কোনো বোঝাপড়া করতে প্রস্তুত নন। বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য পশ্চিমা বিশ্বের সমর্থন এবং সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই লক্ষ্যে আগামী মাসে জার্মানিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক পরিকল্পনা করা হচ্ছে। 50টিরও বেশি দেশের সমর্থনে ন্যাটোর নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সাহায্য অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে। তবে রাশিয়ার গভীরে হামলার বিষয়ে বাইডেন জেলেনস্কির অনুরোধ মেনে নেবেন কিনা তা এখনও পরিষ্কার। এদিকে ইসরায়েলের বিমান হামলা বেঁচে আছেন হিজবুল্লাহ প্রধান। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসারুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছিল নাসারুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছেন। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হিজবুল্লাহর প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। নাসারুল্লাহর খুব কাছের লোকদের বাড়াতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। হিজবুল্লাহর আরেকটি সূত্র এএফপিকে জানিয়েছে নাসারুল্লাহ ভালো আছেন।
হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, বিমান বাহিনী হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হাগারি দাবি করেন, বৈরুতে দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল। বৈরুতের এই হামলা চালানোর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেন। এ সময় তিনি জানান, লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না। তার এই ভাষণে 1 ঘন্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী। হিজবুল্লাহর প্রধান বেঁচে গেলেও শুক্রবারের এই হামলায় অনেক মানুষ আহত হয়েছেন এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে বিমান হামলা চালানো হয়েছে সেখানে বেশ কয়েকটি উঁচু ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন, ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও অনেকেই আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত, শান্তি আলোচনার প্রস্তাব। লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের অব্যাহত হামলায় গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 92 জন। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ও লেবানন সংক্রান্ত আলোচনায় যুক্ত হতে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যদিও দেশটির সামরিক অভিযান এখন থেমে নেই। ইসরায়েলের বিমান বাহিনী লেবাননের সেবা এলাকায় এক পরিবারের 9 জন সদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে 4টি শিশু ছিল। এই হামলা নিয়ে গত সোমবার থেকে শুরু হওয়া সহিংসতায় লেবাননের 700 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া লেবানন ও সিরিয়া সীমান্ত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার 5 জন সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে ওই আক্রমণ ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লেবাননের বাসিন্দারা তাদের বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। অনেকেই আশ্রয়ের খোঁজে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রবেশ করছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHRCA জানিয়েছে, মাত্র 72 ঘন্টার মধ্যে 30,000 মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। তাদের অধিকাংশই সিরীয় নাগরিক। UNHCR এর সিরিয়ার প্রতিনিধি গঞ্জেলো ভার্গাস ইয়াসো জানিয়েছেন, যুদ্ধের কারণে মানুষ এমন একটি দেশে শরণার্থী হচ্ছে যেখানে সংঘাত চলছে গত 13 বছর ধরে। আগামী দিনে কতজন মানুষ এই পথে যেতে বাধ্য হবে তা এখন দেখার বিষয়। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী লেবাননে যুদ্ধবিরতির আলোচনার সামনে এগিয়ে নিতে হলে ইসরায়েল সম্মত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, চলমান সংঘাত আরও বাড়লে উভয় দেশের বাসিন্দাদের নিজেদের বাড়িতে ফেরা কঠিন হয়ে পড়বে। এদিকে বিশ্বজুড়ে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের ব্যাপারে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা যখন উদ্বেগ প্রকাশ করছেন, সেই সময় বিশ্বজুড়ে ইহুদিবাদ বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। পার্স টুডে আরও জানিয়েছে, লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটেনের বিভিন্ন শ্রেণী ও স্তরে স্বাধীনতাকামী জনগণ এবং সংগঠন বিক্ষোভ করছেন। বিক্ষোভে অংশগ্রহণকারী জনতা ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং ইসরায়েলি অপরাধের নিন্দা জানিয়ে এই স্লোগান দিয়েছেন। তারা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দেয়। প্রায় 12 মাস আগে থেকে ব্রিটিশ জনগণ এবং সেই দেশের বিভিন্ন শহরে নিয়মিত বিক্ষোভ করে আসছেন। তারা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা এবং ইহুদিবাদী ইসরায়েলের লন্ডনের সামরিক ও আর্থিক এবং রাজনৈতিক সমর্থন বন্ধ করার দাবি জানিয়ে আসছে। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করছে সুইজারল্যান্ডের জেনেভা ইউনিভার্সিটির ছাত্র আন্দোলনকারীরা। ছাত্ররা ফিলিস্তিন এবং লেবাননের সমর্থনে স্লোগান দেয় এবং আল মাদিন টিভির কর্মকর্তারা মুসা আশি জানান, জেনেভা ইউনিভার্সিটিতে এটি প্রথম বিক্ষোভ নয়। ফিলিস্তিনের সমর্থনে এর আগেও বহুবার বিক্ষোভ এবং সমাবেশ করছেন ছাত্ররা। আগামীকাল সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ লোজানে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।